আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং সাবেক সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যার টার্গেট। ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল 30 ইসরায়েলি গোয়েন্দা। এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা, হতাহত বহু সেনা। 34% ভারতীয়কে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের। গালফ অফ এডেনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের সঙ্গে হুথিদের সংঘর্ষ। কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে পুতিন, ঘনিষ্ঠ বেলারুশের লুকাশেঙ্কো সরকার। সব যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্র, বাশার আল আসাদের পতনের কারণ নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানে হিজাব না পড়লে মৃত্যুদণ্ড। ইরানে হিজাব নিয়ে কড়া আইন, ভয় পাচ্ছেন প্রেসিডেন্টও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং সাবেক সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যার টার্গেট। ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছে 30 ইসরায়েলি গোয়েন্দা। ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 জনকে গ্রেফতার করেছে ইসরায়েল। তাদের মধ্যে বেশিরভাগই ইসরায়েলি ইহুদি। এই ঘটনায় দেশটিতে শঙ্কা সৃষ্টি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 4টি ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে এই তথ্য। ইসরায়েলি নিরাপত্তা পরিষেবা শিনবেট জানিয়েছে, কথিত এই গুপ্তচরদের মধ্যে একটি দলের লক্ষ্য ছিল ইসরায়েলি এক পরমাণু বিজ্ঞানী এবং সাবেক সামরিক কর্মকর্তা হত্যা। বাকিরা ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছিল, তবে তারা তাদের কাজে সফল হয়নি বলে জানা গেছে। গত সপ্তাহে ইসরায়েলের পুলিশ বলেছে, পিতা ও পুত্রের একটি দল গোলান মালভূমি সহ ইসরায়েলি বাহিনীর গতিবিধির বিশদ বিবরণ সংগ্রহ করছিল। ওই এলাকাতেই পিতা পুত্রের বসবাস। 4 জন কর্মরত এবং সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, গত 2 বছরে ইরানি গোয়েন্দারা বারবার চেষ্টা করছে সাধারণ ইসরায়েলিদের নিয়ে অর্থের বিনিময়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এবং হামলা চালাতে। সূত্রগুলো বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। একজন সাবেক শীর্ষ শিনবেট কর্মকর্তা শামস বেন হানান বলেছেন, এখানে একটি বড় ঘটনা রয়েছে। তিনি জানান, আশ্চর্যজনক সংখ্যক ইহুদি নাগরিক যারা জেনে শুনে গোয়েন্দা তথ্য সংগ্রহ বা নাশকতা ও হামলার পরিকল্পনা করছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে কাজ করতে সক্ষম হচ্ছে। শিনবেট বা ইসরায়েলি পুলিশ এই বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রশ্নের জবাব দেয়নি। গ্রেফতারের পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইরানের জাতিসংঘ মিশন ইসরায়েলি নাগরিকদের দিয়ে গুপ্তচর বৃত্তি করানোর বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। পুলিশ এবং শিনবেট জানিয়েছে, গুপ্তচরদের মধ্যে অন্তত 2 জন সন্দেহভাজন ইসরায়েলের অতি অর্থোডক্স সম্প্রদায়ের। আদালতের রেকর্ড এবং আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী অভিযুক্ত গুপ্তচররা মূলত ইসরায়েলি অভিবাসী। ইসরায়েলি সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনা বা যৌন অপরাধের জন্য দোষী কোনো ব্যক্তি। শিনবেট বলেছেন, গুপ্তচরদের বেশিরভাগ কার্যকলাপ হলো দেয়ালে নেতানিয়াহু বিরোধী বা সরকার বিরোধী গ্রাফিতি আঁকা এবং গাড়ির ক্ষতি করা। তবে গুপ্তচরদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, আরব নাগরিকদের পাশাপাশি অনেক ইহুদি ইসরায়েলি গ্রেফতারের ঘটনা দেশটিতে উদ্বেগ সৃষ্টি করেছে। শিনবেট বলেছিল, গুপ্তচর বৃত্তির কার্যকলাপগুলো ইসরায়েল রাষ্ট্রের জানা সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি। ফিলিস্তিনের গাজায় ধ্বংসস্তূপে দাঁড়িয়েও বুক চেতিয়ে লড়াই করছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বুধবার ভোর থেকে দফায় দফায় ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বীর যোদ্ধারা। ইসরায়েল হামাসের এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলে বিরল কয়েক দফা রকেট হামলা করা হয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে হামাস যোদ্ধারা, তবে এতে বরাবরের মতো কোনো ক্ষতি হয়নি দাবি ইসরায়েলের। ইসরায়েলের সেনাবাহিনী IDF জানিয়েছে, বুধবার ভোরে গাজা থেকে ছোড়া কয়েকটি রকেট খোলা জায়গায় পড়েছে। পরে আরও এক দফা রকেট হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করেছে IDF। ফিলিস্তিনের রকেট হামলার সময় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এছাড়া বুধবার সকালে পশ্চিম তীরের নাবুলুসে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে বন্দুক যুদ্ধে 3 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। পরে তারা পালিয়ে গিয়ে জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসা নেয়।
34% ভারতীয়কে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে জন্ম নেয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ফেঁসে যেতে পারেন দেশটিতে বসবাসকারী 34% ভারতীয়। তবে এই শতবর্ষী বিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বারবার বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই জোর তৎপরতা উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত 1/3 প্রবাসী ভারতীয়দের। 2022 সালে মার্কিন আদমশুমারি অনুযায়ী দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায় যুক্তরাষ্ট্রে প্রায় 48 লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে 34% অর্থাৎ 16 লাখের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে। ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন তাহলে এই 16 লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি ওই রাজ্যের নাগরিক হবেন। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই আইন হাস্যকর। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেননি ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন 20 জানুয়ারির শপথ নিয়ে যেসব নির্বাহী আদেশ দেবেন তার মধ্যে এটিও থাকবে। ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি প্রবাসী পরিবারগুলো ভাঙতে চাই না, তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো। অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় শহীদ বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, জেলার বেলডাঙ্গা এলাকায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ প্রতিষ্ঠা করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রধান অতিথি হিসেবে সামনে রেখে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নতুন বাবরি মসজিদের শিলান্যাস করা হবে 2025 সালের 6 ডিসেম্বর। মসজিদ নির্মাণে নিজ থেকে 1 কোটি রুপি দেওয়ার কথা জানিয়ে হুমায়ুন কবির বলেন, আমি ইসলাম ধর্ম মানি, আমার মসজিদ বানানোর অধিকার আছে, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে 33 বছর হয়ে গেছে, সে মসজিদের আদলে আরেকটা মসজিদ প্রতিষ্ঠা করলে তা ইসলামী রাষ্ট্র তৈরির অভিপ্রায়ের মধ্যে পড়ে না। এই ধরনের একটি মসজিদ তৈরি হলে সেখান থেকে 1.5 লাখ মানুষ নামাজ পড়তে পারবেন। মসজিদ উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করে তিনি বলেন, মসজিদ নির্মাণ করতে 3 থেকে 4 বছর সময় লাগবে। 2029 সালে লোকসভা নির্বাচনের পর উদ্বোধন করা হবে সেটি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইয়েমেন ভিত্তিক হুথি গোষ্ঠীর একটি হামলা প্রতিরোধ করেছে, যা গালফ অফ এডেনে 3টি বাণিজ্যিক জাহাজের বহরকে সুরক্ষা দিতে গিয়ে সংঘটিত হয়। এই হামলায় কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহৃত হয়। বুধবার ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে যে ইয়েমেন থেকে লঞ্চ করা মিসাইল এবং ড্রোনের একটি ভারী আক্রমণকে 2টি ইউএস ডেস্ট্রয়ার প্রতিরোধ করেছে। তারা 3টি ইউএস মালিকানাধীন বাণিজ্যিক জাহাজকে গন্তব্যস্থল দজিবুতি পর্যন্ত নিয়ে যাচ্ছিল। সেন্টকম জানিয়েছে, এই হামলায় কোনো বাণিজ্যিক জাহাজ, বেসামরিক বা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত হয়নি। এই হামলাকারীরা হুথি গোষ্ঠী, যাদের দাবি হলো গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার। সেই উদ্দেশ্যে তারা বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করছে। তবে যুক্তরাষ্ট্র তাদের এই আক্রমণগুলোকে আন্তর্জাতিক শিপিং এবং নেভিগেশনের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2টি জাহাজ ইউএসএস স্কটডেল এবং ইউএসএস ওকেন প্রতিরোধের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এই হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার এবং ফরাসি বিমান বাহিনীও সহায়তা প্রদান করে। তারা 4টি ড্রোন এবং একটি মিসাইল ভূপাতিত করেছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিনস্কের অস্ত্র ভাণ্ডারে মিত্র রাশিয়ার দেয়া কয়েক ডজন পরমাণু ওয়ারহেড মজুত রয়েছে। গতকাল লুকাশেঙ্কো এই তথ্য প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলারুশ যদি হামলার শিকার হয় তাহলে তার দেশের সামরিক বাহিনী এসব পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে তিনি এও বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে একটি বিশাল দায়িত্বশীলতা রয়েছে।
একই সাথে তিনি জানিয়েছেন রাশিয়াপন্থী এই দেশটি মস্কোর কাছ থেকে পাওয়া সর্বাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। তিনি জানান এরই মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রায় 30টি জায়গা প্রস্তুত করা হয়েছে। আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন ওরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমন জায়গায় মোতায়েন করা হচ্ছে যা সম্ভাব্য লক্ষ্যবস্তুর অনেক কাছাকাছি। তিনি শত্রুদেরকে সতর্ক করে দিয়ে বলেন কেউ যদি বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায় তাহলে সামরিক বাহিনী খুব দ্রুততার সাথে তার জবাব দেবে। একই সাথে তিনি বলেন আমাদের হাতে যদি ওরিশনিকের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকে তাহলে যে কোনো দেশ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ভাববে। এরপরেও যদি কেউ হামলা চালায় তাহলে তার জবাব হবে খুবই ভয়াবহ। ওরিশনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো ব্যবস্থা এখন পর্যন্ত কারো হাতে নেই বলে দাবি করেন তিনি। সিরিয়ার বাশার আল আসাদ সরকার পতনের কারণ নিয়ে মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। তিনি বলেছেন সিরিয়ায় যা ঘটেছে তা আমেরিকান এবং জায়নবাদীদের যৌথ চক্রান্ত। বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা বলেন এতে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কমান্ড কক্ষে পরিকল্পনা করা হয়েছিল। আমাদের কাছে প্রমাণ আছে। এ সময় তুরস্কের দিকে ইঙ্গিত করে তিনি বলেন হ্যাঁ, সিরিয়ার প্রতিবেশী একটি সরকার এতে স্পষ্ট ভূমিকা পালন করেছে এবং করছে। আমরা এটি দেখতে পাচ্ছি। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দখলের পর প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হওয়ার বিষয়ে চলা জল্পনাও উড়িয়ে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন এই যে প্রতিরোধ, এটাই প্রতিরোধ ফ্রন্ট। এখানে যত বেশি আঘাত করা হবে এটি তত বেশি শক্তিশালী হবে। আপনি যত বেশি অপরাধ করবেন এটি তত বেশি অনুপ্রাণিত হবে। তাদের সাথে যত বেশি লড়াই করবেন এটি তত বেশি বিস্তৃত হবে। এই সময় সর্বোচ্চ নেতা বলেন বিভিন্ন বিশ্লেষক সিরিয়ায় সরকার পতনের পর যে বিশ্লেষণ করছেন তারা মূলত প্রতিরোধের অর্থ সম্পর্কে অজ্ঞ। তারা বলছেন যখন প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে তখন ইরানও দুর্বল হয়ে পড়বে। তবে আমি বলি যে আল্লাহর ইচ্ছায় ইরান শক্তিশালী এবং শক্তিশালী, ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে উঠবে। ইরানে হিজাব না পরলে মৃত্যুদণ্ড। ইরানে হিজাব নিয়ে করা আইন ভয় পাচ্ছেন প্রেসিডেন্টও। ইরানে নারীদের জন্য নতুন বাধ্যতামূলক পোশাক বিধি আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইন অমান্য করলে 15 বছরের সাজা এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া শালীনতা ও হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া আইনে 12,500 এর পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে। তবে এই বিষয়ে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন এই আইন বাস্তবায়নের ফলে ইরানের সমাজে আরও অসন্তোষের সৃষ্টি হবে। আইনটির 37 ধারা অনুসারে যারা বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক সুশীল সমাজের কাছে অশালীনতা উন্মোচন বা অসামঞ্জস্যপূর্ণ পোশাক প্রচারের সহায়তা করবেন তাদের 10 বছরের কারাদণ্ড এবং 12,500 ইউরো জরিমানা হতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এই আইনে নারীদের শান্তিপূর্ণ প্রতিবাদকেও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ফেলেছে। এই আইনকে নারীদের স্বাধীনতার উপর ব্যাপক দমনমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী এবং সাবেক সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যার টার্গেট। ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল 30 ইসরায়েলি গোয়েন্দা। এবার গাজা থেকে ইসরায়েলে বিরল রকেট হামলা, হতাহত বহু সেনা। 34% ভারতীয়কে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা তৃণমূল কংগ্রেস বিধায়কের। গালফ অফ এডেনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের সঙ্গে হুথিদের সংঘর্ষ। কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে পুতিন, ঘনিষ্ঠ বেলারুশের লুকাশেঙ্কো সরকার। সব যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্র, বাশার আল আসাদের পতনের কারণ নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানে হিজাব না পরলে মৃত্যুদণ্ড। ইরানে হিজাব নিয়ে করা আইন ভয় পাচ্ছেন প্রেসিডেন্টও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।